সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে। আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন, "না, আপনি তো শতবার শতমুখে আ দ্যা গণতন্ত্রের কথাই বলবেন। আপনাদের সবারই বলা উচিত।" কিন্তু প্রশ্নটা এমনভাবে তোলা হচ্ছে যে, আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, আ আ মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে, এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো, তখনই আপনি আসলে বললেন কিনা? নাকি আপনি আসলে বলতে চানও নাই, আপনি হতে আগেই পারে যেরকম বলছেন হতে হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোন কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি। কাজে মনের কথাটা বললাম আরকি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না, সেটা রাইট। বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা। আ সেটাকে প্রকাশ করা তারাও চায় যে তারা বলুক। আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারব। প্রফেসর ইউনূস আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি? যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ, বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই। কারণ বলতে পারছে না তো। মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না। কাজেই সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব তো, জাতীয় দায়িত্ব এটা। যে না হলে তো গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য। আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন। অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন? নাকি সত্যিই তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন? না কি কারণে আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি স দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা আমি অপরাধী। আমি আম আ সেরা অপ আম চোর এই জাতীয় জিনিস মনে করেন। কাজেই সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আ নানাভাবে এই সরকারই বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটা এইটার জায়গাটা কি একটু ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক এটা আমার তরফ থেকে হয় নাই। আমি তাকে আ যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম। আ আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি। সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন এ পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। এ বা ব উম ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এজন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজেই এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই উনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো, এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোন বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই। কিন্তু আ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে ওই যে ২০০৭ সালে যে 111 এর সরকার আমরা যাকে বলি, আ তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা? যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন। অথচ আমরা আ উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলীন ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে আ রাষ্ট্রের
সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? বা ওই জায়গা থেকে আ যদি চাইতাম, খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি হুম। করানোর জন্য। আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম বলে যে, "আজ চলেন, চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি।" আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারারাত ধরে তর্ক করেছি। যে, "না ভাই আমাকে দিয়েন না। আমি এই কাজের উপযুক্ত না। আপনারা অন্য লোক খোঁজেন।" তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকেই নিতে হবে। আমি বারে, বারে বলতেছি তাদেরকে। তো তারা নিরাশ হয়ে ফিরে গেল। বলল যে, "সকালবেলায় আবার আসবো। সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন।" আমি বললাম যে, "না সকালবেলা আসলে একই কথা পাবেন। কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি। অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি। কাজেই তা না হলে তো আমি সঙ্গে, সঙ্গেই রাজি হয়ে যেতাম। এই কে ছাড়ে যে আপনাকে দেশের স পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবে যে, "না আমি এই দায়িত্ব গ্রহণ করব না।" আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে ১০ বছর চেয়ে। আমি বছর নিয়ে তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা। আমি বললাম যে, "না করব না।" তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি ১০ বছর দিয়ে কি করবোটা কি আমি ১০ বছর দিয়ে? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। আ মেক সেন্স। দ্যা আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম আ আ মা পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে, "কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক। শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে।" অ্যা এই আ আ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও আ আ মানে একই রকম আশা কিনা যে আ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না? যে আমি আ নারাজ যে এটা করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমিই আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই উনার রাগ উঠে যায়। আমাকে ওই সুদখোর না বললে উনার মন তৃপ্ত হয় না। আমাকে ওই চুবিয়ে না ডুবালে আ আ পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে উনার মনে শান্তি আসে না। তো কাজেই এখন আমি কি করে বলব? বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয়। আ পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে, আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আ বাংলাদেশ যাতে ঋণ না পায়, সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। আম দ্যা এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে, এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো এটা বলো? এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো। এটাও আরেকটা বলে ফেললো। এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে, বারে বিবৃতি দিলাম তখন এটা হুম, প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে হুম। পারবো। এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করব? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। উনার আ সরকারের যাবতীয় প্রচার যন্ত্র উনার হাতে। আমার তো কিন্তু এ আপনি তো আমার আপনি গলার জোর তো তীক্ষ্ণ। আ আ আপনি তো কথা বলেন না। বললে তো নিশ্চয়ই আপনার সাথেও না, একটি প্রশ্ন আসছে যে আম আ আ পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, মনে নাই আচ্ছা, আমার। আচ্ছা। আম আ আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা নিয়ে সেই জায়গাটার মধ্যে একটু আসি। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম, আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময়
বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে? মানে এইটার পিছনে কারণ কি? এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয়? বা মানে যে আয়টা, মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয়? গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটা কোম্পানিজ আইনের 28 সেকশন 28 দ্বারা সৃষ্ট। তার অর্থ হলো যে এটাকে যে আইনের ভাষায় বলে ইটস এ নন ডিভিডেন্ড কোম্পানি গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি। কাজেই এটার কোনো মালিক নাই। কাজেই মালিক যেহেতু নাই, এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে, যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত, লিমিটেড বাই গ্যারান্টি, এটা ৳১,০০০। মানে যদি যত তোলপাড় হয়েও যায় কোম্পানিতে, বহু পাওনা থেকেও যায় লোকজনের, যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে ৳১,০০০ পর্যন্ত। এর দায়ী থাকবে ৳১,০০০ পর্যন্ত। এর বেশি তার দায়িত্ব থাকবে না। কাজেই এত সহজ সরল একটা জিনিস। তো সেটাই হলো গ্রামীণ টেলিকম। গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু, কিছু সহায়তা দেবে এটার উপায় অর্জনের কাছ থেকে। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এটা কারো চাপারও সিদ্ধান্ত না। সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত আ যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে, এখনো দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত ৳৫০০ কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সহায়তা থেকে। কাজেই ওইটা যে আমরা বা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে, তার যে কথা দিয়েছিল, কথা এটা একটা কথা দিয়েছিল। এটা পূরণ করছে না। আ এটা আইনগত কোনো যে আইনি বাধ্য হতে আপনি দিতে বাধ্য হবেন, এরকম কিছু ছিল না। কাজেই এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা। আ গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো? সেই পরিবর্তনটি হ্যাঁ, মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারত গ্রামীণ ব্যাংক। চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারত। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই। গ্রামীণ টেলিকম থেকে সেই যে পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা আর দরকার নাই। এইটুকুই পরিবর্তন হয়েছে। এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা, যা করতে হয় সেটা করা হয়েছে। এতে এ তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে, কোথাও পরিবর্তন হয় নাই। অ্যা এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আরকি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় ৩৭% লভ্যাংশ পায়? যে এবং যদি পায় ৩৪, তাহলে ৩৪ 34% লভ্যাংশ পায়। সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি? রাইট। বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার আ চিন্তা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, হু, হু। ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটাই হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস। যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশা। মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনেরও ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে। যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ। এটাই হুম, হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা। মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা। মুনাফা বিহীনভাবে কোন ব্যক্তিগত মুনাফা না নিয়ে হুম। শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করা। এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি। একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি। যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম। যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। হুম, সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি।
কাজেই টেলিনর বলছে যে না আমরা ব্যবসা করব। তো কাজেই আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি। এর থেকে যে মুনাফা হয় মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়। এখনো তাই হচ্ছে। অ্যাম গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ ৩৪% ফ্রম গ্রামীণফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন। আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন, কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত আ নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন? কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভিশনারি, একজন আ বা স্বাপ্নিক। তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে। অন্য কারো খুব বেশি কিছু বলার বা কওয়ার থাকে না। বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি এরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন? আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয়। সবাই মেনে নেয়। না আপনার ক্ষেত্রে এটা হয় এটা কিনা এটা তো সেটা আমরা এটা তো আপনার ভিন্ন ক্ষেত্রে জিনিস। সেটা হয় না। আপনার ক্ষেত্রে সেটা হয় হতে কিনা পারে, যে হতে মানে পারে। আমার ক্ষেত্রে যদি এটা কনভিন্সিং মনে হয়, বোর্ড যদি সেটা গ্রহণ করে, এটা জি, বোর্ডের সিদ্ধান্ত। আমি যত আচ্ছা। কথাই বলি না কেন, শেষ হু, হু। পর্যন্ত এটা মিনিটসে রাখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত। ওকে। যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা। এটা এই কার গলার জোর বেশি, কার ক্ষমতার জোর বেশি, কার চিন্তার জোর বেশি, এ এগুলো ভিন্ন জিনিস। এগুলো আইনে দেখে না। আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কিনা। এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে। অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি। কি ইউনিভার্সিটিতে, কি রাজনৈতিক অঙ্গনে। আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন, আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন আ মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে ৮০ পেরিয়ে আসছেন। এখনো তিনি আ অনেক তরুণ, অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে? মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন আ মুনাফার দিকে বা আম আ উদ্যোগ হিসাবে আ সবার কল্যাণের দিকে সেইটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে? আমি খুব উৎসাহিত বোধ করি যে এটা সারা দুনিয়া থেকে যে প্রবল সাড়া পাচ্ছি এটার জন্য। বিভিন্ন দিকে এটা আসছে। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি। সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কিভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। এ এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী, উনার হয়তো বড় রকমের একটা আ গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য উনার আ পরিচিতি বাড়ানোর জন্য। এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো আ সর আ কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই। হুম, কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই। আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে, মনে দাগ কাটে। যেমন একটা হুম, উদাহরণ দেই। মাঝখানে একটা কথা শুরু করলাম, এটা খুব ইন্টারেস্টিং। যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস, হুম, খেলাধুলা, হুম, এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি। এবং কথাটা এসছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমি বলি যে বাংলাদেশে যখন আমাদের ফুটবল আ আ কাপ আ ওয়ার্ল্ড কাপ হয়, বাংলাদেশের গ্রামে, গঞ্জে, শহরে, বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে। আমার কাছে মজা লাগে। এত দেশের পতাকা ওড়ে। গ্রামে যারা চেনে না, জানে না এরকম দেশের পতাকা ওড়ে। শুধু তাই নয়, তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে। যে টিমও ক্লাবের জন্য থাকে। সে জান দিয়ে দিতে চায়। জি। এক্কেবারে উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে। জিতলে কিরকম জয়কার হয়ে যায়। আর হারলে কিরকম কান্নাকাটির রোল পড়ে যায়। হুম, আমরা যে এটা কেন হয়? যে লোককে চেনে না, সে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, নাম শোনে নাই কোনদিন। কিন্তু তার জন্য হুম, জান পরান। আমরা যেটা হলো তার একটা মস্ত বড় শক্তি। এই যে আকর্ষণ করতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে। কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি, মুনাফার কাজে ব্যবহার করি, এন্টারটেইনমেন্ট এর ব্যবহার করি, কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না। এই কথা বলতে আরম্ভ করলাম, অনেকে শুনতে আরম্ভ করল। তো আমাকে ১ম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে। হুম, অলিম্পিক কমিটিকে বলার জন্য। যে যেহেতু লেখালেখি হচ্ছে পত্র-পত্রিকায় হুম, বিষয়টা আসছে। তো আমি গেলাম, বললাম। অনেকে পছন্দ করল বিষয়টা যে তারা কোনদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে, সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে। হুম, তখন হুম। ফ্রান্স থেকে আমাকে